বাঁকুড়া জেলা প্রশাসন, বাঁকুড়া সর্বশিক্ষা মিশন এবং সর্বোপরি আমাদের শিক্ষা দপ্তর, বাঁকুড়া জেলা শিক্ষা দপ্তর এবং আমাদের বাঁকুড়া জেলার কিছু শিক্ষকদের মহৎ উদ্যোগে আজ আমাদের এই পাঠদান অব্যাহত রয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরা ঘরে বসে সেই পাঠ গ্রহণ করছে এবং আজ তারা অনেকটা উপকৃত হচ্ছে বলে আমার মনে হয়। এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, নবম শ্রেণীর কার্যক্ষমতা। আজকে আমার আলোচ্য বিষয় তার পরবর্তী একটা বিষয়বস্তু, যেটা হলো শক্তি। আজ আমরা এই শক্তি নিয়ে আলোচনা করব। তো কার্যক্ষমতা সম্বন্ধে আমরা যেটা পড়েছিলাম, কার্যের ধারণা পেয়েছিলাম, সংজ্ঞা পেয়েছিলাম, একক। কার্য সম্বন্ধে জানলে আমাদের অনেকটাই ক্ষমতা বা শক্তি সম্বন্ধে জানা আমাদের হয়ে যায়। তো আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেটা হলো শক্তি। তো আমরা প্রথমেই দেখে নেব শক্তি কি, হোয়াট ইজ এনার্জি। শক্তিকে আমরা ইংরেজিতে এনার্জি বলি। হোয়াট ইজ এনার্জি? না, শক্তির সংজ্ঞা হিসাবে আমরা যেটা পড়ি বইয়ে, সেটা হচ্ছে কোনো বস্তু বা সংস্থায় নিহিত বা সঞ্চিত কার্য করা সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু বা সংস্থায় নিহিত কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে সামর্থ্য, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর শক্তি মানে কি, আমরা কোনো একটা বস্তুতে যে পরিমাণ কার্যটা সম্পাদন করতে পারবো সেটাকে আমরা সেখানে শক্তি বলে বলতে পারি। যেমন আমাদের একটা বস্তু বা সংস্থা, সে যদি কার্য করার জন্য প্রস্তুত থাকে, তার মানে বুঝে নিতে হবে তার মধ্যে কিছু পরিমাণ শক্তি নিহিত আছে। শক্তি ছাড়া কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্র বা সংস্থা কার্য করতে পারবে না। আমি যদি তার মধ্যে শক্তি দিই, তবেই সেই বস্তুটা বা সংস্থাটা কার্য করার জন্য তৈরি হবে। কার্য ছাড়া শক্তি বা শক্তি ছাড়া কার্য, এটা কখনোই করা সম্ভব না। এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্রের উদ্ভাবন আমাদের সম্ভব হয়নি। শক্তি ছাড়া কার্য বা কার্য ছাড়া শক্তি। আমরা যদি দেখি যে কোনো একটা বস্তু বা সংস্থা কার্য করছে, তার মানে বুঝতে হবে যে সেই বস্তুটা বা সংস্থাটার মধ্যে যে পরিমাণ শক্তি নিহিত আছে, তার পরিমাণটাও ধীরে ধীরে কমছে। কার্য করছে মানে তার মধ্যে সঞ্চিত শক্তিটাও ধীরে ধীরে কমছে। কেন না, শক্তিটার মাধ্যমেই বস্তু বা সংস্থাটা তার কার্যটা সম্পাদন করছে। আবার যদি বস্তুটার ওপর কার্য করা হয়, তাহলে বস্তুটাতে শক্তি ধীরে 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 সঞ্চিত হবে, অর্থাৎ শক্তি বাড়বে। কার্য করলে বস্তুটা যদি নিজে কার্য করে, তাহলে কিন্তু সে অর্থে বস্তুটা তার মধ্যে নিহিত সঞ্চিত শক্তিটা খরচ করবে। আর যদি বস্তুটার ওপর কার্য করা হয়, তাহলে বস্তুটাতে শক্তির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। এই জন্যই আমরা এই জায়গাটাতে বলে থাকি যে কোনো বস্তু বা সংস্থায় নিহিত বা সঞ্চিত কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। এই যে শক্তির পরিমাপ আমরা করব, তাহলে কিভাবে এই শক্তির পরিমাপ? বস্তুটির ওপর কতখানি কার্য সম্পাদিত হয়েছে, বা বস্তুটি কতখানি কার্য সম্পাদন করেছে, কতখানি কার্য সম্পাদন করেছে এর দ্বারা, অর্থাৎ সম্পাদিত কার্যই ওই বস্তুটার শক্তির পরিমাপটাকে নির্ণয় করবে। কতখানি কার্য সে সম্পাদন করেছে বা তার উপর কতখানি কার্য সম্পাদিত হয়েছে, সেটার উপরেই তার শক্তিটা আমার পরিমাণটা আমরা নির্ণয় করব। তো এই কারণে কার্য এবং শক্তিকে, কারণ
কার্য এবং শক্তিকে সমজাতীয় রাশি হিসাবে আমরা গণ্য করি। সমজাতীয় রাশি, এর একক, মাত্রা সব কিছু কার্যের মতো। কার্যের যেরকম মাত্রা ছিল সিজিএস এ কি ছিল, আর এসআই ছিল জুল, শক্তির একক এবং মাত্রা ছিল ml² T⁻²। কার্যের সিজিএস ও এসআই পদ্ধতিতে একক ছিল আর জুল, মাত্রা ছিল ml² T⁻²। শক্তির একক এবং মাত্রা কিন্তু অভিন্ন, কারণ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কার্য শক্তিতে রূপান্তরিত হয় এবং শক্তি কার্যে রূপান্তরিত হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা দেখাতে পারি যে একটা কার্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা শক্তির মাধ্যমে কার্য হচ্ছে। যখন আমি এই কথাটা প্রথমে বলেছি, আরেকবার বলছি, যখন কোনো বস্তু বা সংস্থা একটা কার্য করবে তার মধ্যে নিহিত বা সঞ্চিত শক্তিকে খরচ করে কিন্তু বস্তুটা কার্যটা সম্পাদন করবে। আর বস্তুর ওপর যদি কার্যটা সম্পাদিত হয় তাহলে তার মধ্যে নিহিত বা সঞ্চিত শক্তির পরিমাণটা বাড়বে। সাপোজ আমি এখানে একটা গ্যাসীয় সংস্থা অর্থাৎ একটা সিলিন্ডার নিলাম, এখানে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের মধ্যে পিস্টন আছে। সিলিন্ডার পিস্টন যেমন একটা আমাদের সিলিন্ডার পিস্টন মানে আমরা ইনজেকশনের সিরিঞ্জকে বলতে পারি। তাহলে এর মধ্যে গ্যাস আবদ্ধ আছে, গ্যাস আবদ্ধ আছে। এখানে পিস্টনটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে গ্যাসটা আমার এতটা জায়গার মধ্যে আবদ্ধ আছে, মানে গ্যাসটার আয়তনটা এতটা জায়গা জুড়ে গ্যাসটা আছে, এটা হচ্ছে গ্যাসের আয়তনটা। হঠাৎ করে আমি কি করলাম, এই পিস্টনটাকে তার জায়গা থেকে সরিয়ে নিলাম, পিস্টনটাকে তার জায়গা থেকে সরিয়ে নিলাম। আমরা জানি গ্যাসের অণু গতিশীল, তাহলে গ্যাসটা প্রসারিত হয়ে এই বাড়তি যে আয়তনটা আমরা পেলাম সেই জায়গাটাতেও গ্যাসটা কিন্তু সেই আয়তনটা দখল করে নিল। অর্থাৎ গ্যাসটা নিজে কার্য করলো, এখানে বাইরে থেকে কিন্তু কোনো কার্য করা হলো না, গ্যাসটা নিজে কার্য সম্পাদন করলো। গ্যাস দ্বারা কার্য, গ্যাসটা নিজে কার্য করলো, গ্যাস দ্বারা কার্য। এই যে গ্যাস নিজে কার্য করলো, এর জন্য গ্যাসের মধ্যে যে সঞ্চিত শক্তি, সেই শক্তিটা খরচ করে কিন্তু গ্যাস তার কার্যটাকে সম্পাদন করে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি, দেখা যাবে যে এইভাবে যদি গ্যাসটাকে আমরা হঠাৎ করে প্রসারিত করে দিই, অর্থাৎ গ্যাস দ্বারা যদি কার্যটা সম্পাদিত হয়, তাহলে কিন্তু এই সংস্থার যে উষ্ণতা, সেই উষ্ণতাটা কিন্তু কমে যায়। কেন উষ্ণতাটা কমে যায়? কারণ এর মধ্যে নিহিত যে শক্তি, সেই শক্তিটা যখন খরচ হয়ে গেল, শক্তিটা খরচ হয়ে যাওয়ার জন্য তার উষ্ণতার পরিমাণটা কিছু পরিমাণ কমে যাবে। আবার যদি আমরা একটা সিলিন্ডার পিস্টনের মধ্যে রাখা গ্যাসকে হঠাৎ করে সংকুচিত করি, তাহলে গ্যাসটা এখানে আছে, পুরো জায়গাটা জুড়ে গ্যাসটা আছে। হঠাৎ করে আমি কি করলাম না, এই সিলিন্ডারের মধ্যে যে পিস্টনটা, সেই পিস্টনটাকে আমি বল প্রয়োগ করে নিচের দিকে নামিয়ে দিলাম, অর্থাৎ গ্যাসটাকে কিছুটা আমি সংকুচিত করে দিলাম। এখানে কি দেখা গেল না, গ্যাসের দ্বারা কার্য সম্পাদন, গ্যাসের দ্বারা কার্য সম্পাদন হলো। এটা হচ্ছে গ্যাসের উপর কার্য। এটা হয়েছিল গ্যাস দ্বারা কার্য, এটা হচ্ছে গ্যাসের উপর কার্য, অর্থাৎ সংস্থায় গ্যাসীয় সংস্থাটার উপর আমি কার্যটা সম্পাদিত করলাম। যখনই গ্যাসের উপর আমি কার্য সম্পাদিত করলাম, আমি তো বলেইছি যে কোনো বস্তু বা সংস্থার উপর যদি কার্য করা হয়, সেই কার্যটা শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং এই সংস্থার যে গ্যাসীয় সংস্থাটা আছে তার শক্তির পরিমাণটা বাড়বে। সেই ক্ষেত্রে আমি দেখব এর উষ্ণতাটা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর উষ্ণতা কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই ক্ষেত্রে উষ্ণতা কিছু পরিমাণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ এর অভ্যন্তরীণ যে শক্তি, সে অভ্যন্তরীণ যে তাপ শক্তি আছে বা অভ্যন্তরীণ যে শক্তি আছে, সেই শক্তির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এক্ষেত্রে। আর এক্ষেত্রে কি হচ্ছে, সেই শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। শক্তির পরিমাণ বেড়ে যাওয়ার জন্য তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর শক্তির পরিমাণ কমে যাওয়ার জন্য তার উষ্ণতা হ্রাস পাচ্ছে। তাহলে শক্তি পরিমাণ আমরা পরিমাপ করব আমরা তার কোনো সংস্থা বা বস্তু দ্বারা
কৃতকার্যের উপর বা সংস্থা বা বস্তুর ওপর সম্পাদিত কার্যের উপর। তো এই যে শক্তি, এই শক্তির অনেকগুলো আমাদের ভাগ আছে, যেমন অনেকগুলো রূপ, কথা বাংলায় বলে রূপ আছে। কেন না শক্তির একটা নিত্যতা সূত্র আমরা অনেক আগেই পড়েছি। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক। শক্তি কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো শক্তির যে রূপ, অনেক ধরনের রূপ আছে। তার মধ্যে আমাদের খুব পরিচিত অনেকগুলো রূপ আছে, যেমন হচ্ছে ধরো তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আমরা এই অনেকগুলো রূপ পাই, তার মধ্যে এই রূপগুলো আমাদের খুব পরিচিত। তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই রূপগুলোই পরিবর্তিত হয়। তাপ থেকে শব্দ, আলো থেকে তড়িৎ, তড়িৎ থেকে আলো, বিভিন্ন রূপগুলোর পরিবর্তন হয়। শক্তির পরিবর্তনটা হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে, অবিনশ্বর। শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। মোট শক্তির পরিমাণটা সর্বদা ধ্রুবক। শক্তি কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এটুকু আমাদের মনে রাখতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যান্ত্রিক শক্তি জিনিসটা কি? তো যান্ত্রিক শক্তি আমাদের আজকে আলোচনার বিষয় যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক কার্য করার সামর্থ্য, যান্ত্রিক কার্য করার সামর্থ্যটাকেই আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাহলে সেই যান্ত্রিক কার্যগুলো কিরকম না, কোনো বস্তু বা সংস্থার অবস্থান, আকৃতি বা গতীয় ধর্ম, গতিশীলতা, গতীয় ধর্ম, গতিশীলতা যেটাকে আমরা বলি, গতীয় ধর্ম পরিবর্তনের জন্য যান্ত্রিক কার্য করা, যান্ত্রিক কার্য করা যে সামর্থ্য, তাকেই যান্ত্রিক শক্তি। ওই বস্তু বা সংস্থা যান্ত্রিক শক্তি বলে, ওই বস্তু বা সংস্থা যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক কার্য করা সামর্থ্য। যান্ত্রিক শক্তি এটাকে আমরা দুটো রূপে দেখতে পাই, একটা গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। মানে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। তাহলে যান্ত্রিক শক্তির দুটো রূপ, একটা গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। যান্ত্রিক শক্তি একটা হচ্ছে গতিশক্তি, এটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। আর এটা হচ্ছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি কিসের কখন হবে না, গতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য, গতির পরিবর্তনের জন্য, গতির পরিবর্তনের জন্য কার্য করা যে সামর্থ্য লাভ করবে সেটা গতিশক্তি। স্থিতিশক্তি কোনটা না, বস্তু বা সংস্থার অবস্থান বা আকৃতি, আকার বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করা যে সামর্থ্য।
তাহলে একবার অবস্থানের জন্য আর একবার আকৃতির জন্য দুবার পরিবর্তনের ক্ষেত্রে দুবার কার্য করার যে সামর্থ্য লাভ করছে, তার জন্য এই স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি অবস্থানের পরিবর্তনের জন্য, অবস্থানের পরিবর্তনের জন্য। স্থিতিস্থাপক স্থিতিশক্তি আকৃতি পরিবর্তনের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। কখন গতিশক্তি গতির পরিবর্তনের জন্য হবে, স্থিতিশক্তি আমার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য হবে, এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি অবস্থানের পরিবর্তনের জন্য, স্থিতিস্থাপক স্থিতিশক্তি আকৃতি পরিবর্তনের জন্য। এটা আমাদের মনে রাখা যেতে পারে। তাহলে গতির পরিবর্তনের জন্য আমরা যে কোনো বস্তু বা সংস্থায় দেখবো যে কার্য করার সামর্থ্য লাভ হয়েছে, তখন সে অর্থে আমরা সেটাকে বলবো সেই বস্তু বা সংস্থাটা গতিশক্তি। তাহলে দেখা যাক গতিশক্তি কিভাবে আমরা পরিমাপ করব, গতিশক্তির রাশিমালাটা আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখব। মনে করি m ভরে একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থিরাবস্থা থেকে সমতরণে কিছুক্ষণ ভি বেগ লাভ, এম ভরের বস্তু, কিছু পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার ফলে বস্তুটা স্থিরাবস্থা থেকে ভি বেগ লাভ করেছে সমতরণে, ভি বেগ লাভ করেছে। আমরা জানি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন, অর্থাৎ স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করার জন্য বল প্রয়োগ করা হয়। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে ভি বেগ লাভ করলো এবং ওই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, কতটা দূরত্ব অতিক্রম করলো সেটাও লিখলাম, কত দূরত্ব যাবে। আমাদের যে সূত্র আমরা পড়েছি, আমাদের স্থিতি ও গতি বলে তোমাদের একটা, বা বল ও গতি বলে একটা যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে দেখবে তোমরা গতির সমীকরণ আছে। সেই গতির সমীকরণ অনুযায়ী আমাদের একটা সূত্র আছে। গতির সমীকরণ অনুসারে আমরা জানি যে একটা সূত্র দেখো, এখানে ইউ আছে প্রাথমিক বেগ 0, স্থিরাবস্থা থেকে বলা হয়েছে, তাহলে স্থিরাবস্থা থেকে বলা হয়েছে মানে প্রাথমিক বেগ 0, ভি বলা আছে, এস বলা আছে, ত্বরণ বলা আছে সমতরণে, তাহলে ইউ বলা আছে ইউ ইজ ইকুয়াল টু 0, ইউ স্থিরাবস্থা প্রাথমিক বেগ 0, চূড়ান্ত বেগ ভি, ভি বেগ লাভ করলো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ত্বরণে বলা আছে মানে 2as, সুতরাং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2as, 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, s ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। এটা আমরা বার করে, তাহলে আমরা এই বস্তু
বল প্রয়োগ করার জন্য প্রযুক্ত বল যা আমরা করলাম বস্তুটার উপর, ওই প্রযুক্ত বল বস্তুর উপর কতখানি কার্য করেছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কিন্তু আমরা গতিশক্তি পেয়ে যাবো। কারণ আগেই আমি আলোচনা করেছি কোনো বস্তুর উপর সম্পাদিত কার্য, যে কার্যটা করব আমরা, সেই কার্যটাই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত থাকে। তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য সমান আমরা জানি বল গণিত শক্তি। আবার বল সমান আমরা কি জানি? ভর গণিত ত্বরণ গণিত সরণ। তাহলে ভর কত না এম, ত্বরণ কত না এখানে আমরা লিখে দিয়ে একবার সমত্বরণ বলা হয়েছে, ত্বরণ সমান এ ধরি, ত্বরণটা ধরেছি এখানে এ লিখেছি অলরেডি। তাহলে ত্বরণের জায়গায় লিখলাম এ, আর সরণের জায়গায় আমরা বার করে রেখেছি আগে s ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই 2a। এ আর এ কেটে দিলাম, করে রইল কত? হাফ এম ভি স্কোয়ার। সুতরাং প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য হাফ এম ভি স্কোয়ার। সুতরাং বস্তুর গতিশক্তি কত হবে? কার্যটা আমি আগে বলেছি, প্রযুক্ত বল যতটা কৃতকার্য করবে সেই কৃতকার্যটাই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত থাকবে। সুতরাং বস্তুর গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ গুণিত বস্তুর ভর গুণিত বস্তুর বেগ, বেগ তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা। আমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারবো। তাহলে আমাদের কোনো বস্তুর গতিশক্তি মানে হাফ ইন্টু বস্তুর ভর গণিত বস্তুর বেগ তার হোল স্কয়ার। এটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর দেখো, এই গতিশক্তির সঙ্গে আমাদের ভরবেগের একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আমরা আগেই পড়েছি। তোমাদের এটা আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো, ভরবেগ সমান ভর গণিত বেগ। এটা তোমরা আগে পড়েছো। P ইজ ইকুয়াল টু mv। এটাকে আমি এখানে লিখে রাখলাম তোমাদের বোঝা সুবিধার জন্য। আগে পড়েছো নিশ্চয়ই, তোমাদের মনে আছে। ভরবেগ ভরবেগের সমন্বয়ে যখন কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ভরবেগ। তাহলে ভরবেগ সমান হচ্ছে ভর গণিত বেগ। এম ভরের বস্তু ভি বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি আমরা কত পড়লাম না ই সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে ই সমান হাফ এম ভি স্কয়ার। বোথ সাইড দুদিকে আমরা এম গুণ করলাম, এইদিকেও একটা এম গুণ করলাম, এইদিকেও একটা এম গুণ করলাম। তাহলে এম এ আর এম এ গুণ করলাম আর এটা হয়ে গেল এম স্কয়ার ভি স্কয়ার। এইদিকেও একটা এম গুণ করেছি, এইদিকেও একটা এম গুণ করেছি। সুতরাং এম ই সমান হাফ, এখানে দেখো পরিষ্কার লেখা আছে এম ভি সমান পি। তাহলে এম ভি ভরবেগ, এম ভি সমান পি এখানে আমি লিখে রেখেছি ভরবেগ। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান এটা পি স্কোয়ার লেখা যাবে। তাহলে আমি এখানে লিখলাম পি স্কোয়ার। সুতরাং ই সমান পি স্কোয়ার বাই 2m লিখতে পারি আমরা গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক, অথবা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me। সুতরাং পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2m, এটাও লিখতে পারি ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। তাহলে ভরবেগের সাথে আমরা গতিশক্তির সম্পর্ক দেখানোর জন্য এই দুটো টার্মকে আমরা ইউজ করতে পারি। এইটাও করতে পারি, এটাও করতে পারি। যখন যেটা আমার সুবিধা মনে হবে তখন সেটাকে আমাদের কাজে লাগাবো। এই ভরবেগ এবং গতিশক্তি এদের সম্পর্ক নিয়ে আমাদের কিছু আলোচনা আছে। আলোচনা মানে কিছু কোশ্চেন আমাদের পড়ে, যেমন আমি একটা ছোট উদাহরণ তোমাদের দেখাচ্ছি। যেমন একটি হালকা
ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান কার গতিশক্তি বেশি। এই ধরনের একটা আলোচনা আমি করছি। একটা হালকা বস্তু আছে, একটা ভারী বস্তু আছে, দুজনের ভরবেগ সমান, এদের মধ্যে কার গতিশক্তিটা বেশি হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তা মনে করি হালকা বস্তুর ভর সমান m1 এবং গতিশক্তি সমান e1, এবং ভারী বস্তুর ভর সমান লিখলাম m2 এবং গতিশক্তি সমান লিখলাম e2। তাহলে হালকা যে আর একটা ভারী, তাহলে ভারী বস্তুর ভর সবসময় হালকা বস্তুর চেয়ে বেশি হবে, স্বাভাবিক জিনিস। তার মানে নিশ্চয়ই এখানে m2-র মানটা m1-এর চেয়ে বড়। এখন আমাদের বলা আছে যে ভরবেগটা কিন্তু সমান, তাহলে আমরা আমাদের যে এই মাত্র যে একটা রিলেশন পেলাম গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্কে, সেই গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে আমরা জানি যে E is equal to P square by 2m, যেখানে Pটা হচ্ছে ভরবেগ আর mটা হচ্ছে বস্তুর ভর, E হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে বলা আছে ভরবেগ সমান, অর্থাৎ ভরবেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ভরবেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, দুটোর ক্ষেত্রে এই মানটা আমার কনস্ট্যান্ট, অর্থাৎ দুজনেরই সমান। সুতরাং E এর সাথে m অর্থাৎ গতিশক্তির সাথে ভরের সম্পর্কটা কিরকম সম্পর্ক না, ভরের সম্পর্কটা দাঁড়াচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভালো করে দেখো, গতিশক্তির সাথে ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি একটা সম্পর্ক এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি না, E1 বাই E2 ইজ ইকুয়াল টু M2 বাই M1। উল্টো ভাবে সমানুপাতিক হলে M1 বাই M2 লিখতাম, কিন্তু ব্যস্তানুপাতিক যেহেতু, সুতরাং আমাকে 1/2 এটা চেঞ্জ হয়ে M2 বাই M1। এখন আমি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি লেখাই আছে ভারী বস্তুর ভর m2 গ্রেটার দেন m1। তাহলে যদি m2 গ্রেটার দেন m1 হয়, m2 গ্রেটার দেন m1, অতএব আমরা পরিষ্কার এখানে স্পষ্টতই লিখতে পারি e1 গ্রেটার দেন e2, কারণ এটা e1 বাই e2 সমান m2 বাই m1। তাহলে e1 এর মানটা বেশি, e2 এর মানটা কম। e1 কার গতিশক্তি, e1 কার গতিশক্তি হালকা বস্তু, আর e2 কার গতিশক্তি ভারী বস্তু। সুতরাং এখান থেকে আমি পরিষ্কার এই জায়গাটা পেয়ে গেলাম, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এইরকম আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন পড়ে যে একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান কার গতিশক্তি বেশি। এটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে পড়ে এবং জানার বিষয়। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে এর উল্টো ঘটনাটা, তোমরা বাড়িতে প্রত্যেকে চেষ্টা করে দেখবে এর উল্টো ঘটনাটা। এর উল্টো ঘটনাটা কিরকম না, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, এটা তোমরা ঘরে ট্রাই করবে সবাই। গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে সবাই, চেষ্টা করবে এইভাবে যেভাবে করলাম সেভাবে করার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। তাহলে এটা তোমাদের বাড়িতে করার জন্য আমি দিলাম, একটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি। এছাড়া আমাদের গতিশক্তি সংক্রান্ত দু একটা আরো এই ধরনের কোশ্চেন করতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট দু একটা সমাধানের মতন করে দেখাচ্ছি। যেমন m ভরের একটি বস্তুর ওপর F বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থিরাবস্থা থেকে সমতরণে t সময়ে
ভি বেগ লাভ করলো, ভি বেগ লাভ করলো, বস্তুটির গতিশক্তি কত, বা এইভাবেও দেখে প্রমাণ আকারও দিতে পারে যে দেখাও যে বস্তুটির গতিশক্তি, দেখাও যে বস্তুটির গতিশক্তি হাফ এম হাফ এফ স্কোয়ার টি স্কোয়ার বাই। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ইউ বলা আছে স্থিরাবস্থা থেকে ইউ এর মান 0, চূড়ান্ত বেগ ভি বলা আছে, সমত্বরণ ত্বরণ আমরা ধরে নিচ্ছি এখানে ত্বরণ সমান এ ধরি, তাহলে ভি বলা আছে চূড়ান্ত বেগ টি সময়ে, সুতরাং এখান থেকে গতির সমীকরণ থেকে আমরা পেতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এ টি, মানে ভি ইজ ইকুয়াল টু এ টি। এটা আমরা বার করে রাখি। এখন এ তো ত্বরণ, ত্বরণের মান তো আমরা জানি না, ত্বরণের মানটা আমরা বার করবো কিভাবে না, ত্বরণ সমান আমরা জানি, ত্বরণ সমান দেখো তোমরা পড়েছো বল বাই ভর, ত্বরণ সমান বল বাই ভর, তাই বলের মান কত না এফ, ভর কত না এম, তাহলে এ সমান আমার হয়ে গেল এফ বাই এম। এখানে আমি মানটা বসিয়ে দিলাম, ভি সমান এফ টি বাই এফ টি বাই এম এখানে। তাহলে অতএব গতিশক্তি যে রাশিমালা, সেই গতিশক্তি রাশিমালা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ারের মান কত না এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। দেখো এমটা আর এমটা কাটবে, তাহলে কত দাঁড়াবে দেখো এফ স্কোয়ার টি স্কোয়ার বাই, যেটা বলেছিলাম সেটা এসছে কিনা দেখো এখানে এসছে, অর্থাৎ এটা আমরা প্রমাণ করতে পারলাম। প্রমাণ এম ভরের একটি বস্তুর উপর ভি বল, বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থিরাবস্থা থেকে সমতরণে, স্থিরাবস্থা থেকে সমতরণে টি সময়ে ভি বেগ লাভ করলো, দেখা হচ্ছে বস্তুটির গতিশক্তি মান এটা, এটা করে আমরা দেখাতে পারি। একটা অন্য ধরনের যদি থাকে তাহলে আমরা এইরকম একটা দেখাতে পারি, একটু ঘুরিয়ে যদি দেই তাহলে হয়তো এরকম ভাবে একটা দিল হয়তো তোমাকে, যে এম ভরে একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করা টি সময়ে বেগ হয় ভি, টি সময়ে বেগ হয় বড় হাতের ভি ধরি, বড়টা ধরেছি বড় হাতের ভি ধরি, টি সময়ে বেগ হয় ভি, এবং স্মল টি সময়ে বেগ হয় স্মল ভি। তাহলে দেখাও যে টি সময় পরে কৃতকার্য, বস্তু দ্বারা কৃতকার্য সমান, টি সময় পরে বস্তু দ্বারা কৃতকার্য সমান হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু হাফ এম ভি স্কোয়ার টি স্কোয়ার, ছোট হাতে নিচে বড় হাতে। এরপর আমি এখান থেকে প্রমাণটাকে নিয়ে আসি। দেখো তাহলে টি ত্বরণের মানটা ধরে নিলাম, যে ত্বরণ সমান এ ধরি, ত্বরণের মানটা লিখে রাখলাম সমত্বরণ এ। বস্তুটা যদি সমত্বরণে চলে তাহলে আমরা সূত্র অনুযায়ী একটু আগেই পেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে এ টি লিখলাম, আর আমার প্রাথমিক বেগ বলাই আছে 0, বারবার লিখছি না, ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এটি, তার মানে ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল এটি, তাহলে এ সমান কত হবে না ভি বাই, এটা আমি মানটা বার করি।
এটা হচ্ছে টি সময় পরে, এটা হচ্ছে টি সময় পরে, ক্যাপিটাল টি সময় পরে। স্মল টি সময় পরে, স্মল টি সময় পরে বেগ কত? স্মল টি সময় পরে বেগ ভি বলা আছে, অতএব ভি ইজ ইকুয়াল টু ইউ মানে 0 প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু এর মান আমরা আগেই পেয়েছি, এখানে বস করে দিলাম, যেহেতু সমতরণ ভি বাই টি ইন্টু, অতএব কৃতকার্য সমান কত হবে না হাফ টি সময় পরে কৃতকার্য বলা আছে, এটা টি সময় পরে কৃতকার্য, অতএব টি সময় পরে কৃতকার্য সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম ভি এর মানটা বসিয়ে দিলাম এখানে, ভি টি বাই টি তার হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। দেখো যেটা আমি চেয়েছিলাম সেটা পেয়েছি, তার মানে এটা আমার হলো কি, এটা আমার প্রমাণিত হয়ে গেল, এটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ধরনের কিন্তু প্রবলেম আমাদের পড়তে পারে, বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের পড়তে পারে। যা গতিশক্তি সংক্রান্ত আলোচনা আমরা অনেকটাই করলাম, এরপর আমরা স্থিতিশক্তি সংক্রান্ত একটু আলোচনা করি। স্থিতিশক্তির ক্ষেত্রে তো আমরা দেখেছি যে অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য আমাদের যে কার্য করার সামর্থ্য আমরা লাভ করি তা সেটাকেই আমাদের বলা হয় স্থিতিশক্তি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে দুটো ভাগে আমি ভাগ করেছিলাম, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অভিকর্ষীয় স্থিতিশক্তি দুটো। তো এই অভিকর্ষীয় স্থিতিশক্তিটা মূলত আমরা দেখেছিলাম অবস্থানের পরিবর্তনের জন্য হচ্ছে, মূলত অবস্থানের পরিবর্তনের জন্য। তো অভিকর্ষীয় স্থিতিশক্তির যে সংজ্ঞাটা আমরা দেব সেই সংজ্ঞাটা কেমন ভাবে দেব না, অভিকর্ষের বিরুদ্ধে এম ভরের কোনো বা অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে কিছুটা উপরে তুলতে কার্য করার সামর্থ্য, এটাকেই বলা হবে আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো এই যে আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা যখন নির্ণয় করতে হবে রাশিমালাটা, আমাকে কত মান হয় সেটা তো জানতে হবে, কতটা কার্য করতে হচ্ছে সে কার্যর পরিমাণটা আমাকে নির্ণয় করলে আমি অভিকর্ষীয় স্থিতিশক্তির মান পেয়ে যাব। বারবার বলেছি সম্পাদিত কার্যের মানটাই আমার শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে কিছুটা উপরে তুলতে আমরা যে পরিমাণ কার্য করি, এর একটা ছোট উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো এখানে একটা পেরেক আছে, সেই পেরেকটা কিছুটা মাটির মধ্যে ঢুকে আছে, কিছুটা। এখন আমি এখানে একটা হাতুড়িকে জাস্ট মাথার ওই পেরেকটার মাথায় নামিয়ে রেখেছি, পেরেকটা কি ভিতরের দিকে ঢুকবে না, কিন্তু যখন আমি হাতুড়িটাকে তুলে এটার উপর ফেলবো তখনই দেখা যাবে কিন্তু পেরেকটা অনেকটাই আমার মাটির ভেতরে ঢুকে গেছে, আরো বেশি আমার মাটির ভেতরে ঢুকে গেছে। কারণ কি না, যখনই আমি হাতুড়িটাকে ধীরে ধীরে উপরের দিকে তুললাম অভিকর্ষের বিরুদ্ধে আমি ধীরে ধীরে যখনই উপরের দিকে তুললাম আমি কিছু পরিমাণ কার্য সম্পাদিত করলাম, ওই কার্যটাই আমার শক্তিরূপে সঞ্চিত হলো। ওই শক্তিটার জন্য আমি এই কার্যটা করতে পারলাম। কি কার্য না, হাতুড়িটা দিয়ে পেরেকটার উপর আঘাত করার জন্য পেরেকটা কিছুটা পরিমাণ আমার মাটির ভিতরে ঢুকে গেল। আমি বারবার বলেছি শক্তি ছাড়া কার্য আর কার্য ছাড়া শক্তি হবে না। তাহলে আমি প্রথমে কার্য করলাম, কার্য করার জন্য শক্তি সঞ্চিত হলো, সেই শক্তিটাকে দিয়ে দেখো আমরা আবার একটা কার্য করলাম। তাহলে এখানে এই অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে কিছুটা উপরে তুলতে আমাদের যে কার্য করার সামর্থ্য সেটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে এই অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব, তার আগে আমাদের সবসময় মনে রাখতে হবে এই অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ণয়ের জন্য এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা হচ্ছে একটি নির্দেশ তলের প্রয়োজন। নির্দেশ তল মানে কি? নির্দেশ তল আমরা নির্দেশ তন্ত্র পড়েছি, নির্দেশ তন্ত্র। সেই
ফ্রেম অফ রেফারেন্স পড়েছিলাম, এখানে কি, এখানে হচ্ছে প্লেন অফ রেফারেন্স, যে তলের উপর দাঁড়িয়ে আমি বস্তুটাকে উপরে তোলানামা করব বা কার্যের পরিমাণটাকে আমি হিসাব করব, সেই তলটা হচ্ছে নির্দেশ তল। যদি কোনো পার্টিকুলার তল বলে দেওয়া না থাকে, আমরা প্রতি ক্ষেত্রেই ভূপৃষ্ঠটাকে আমরা নির্দেশ তল হিসাবে মানে ধরে নিই যে ভূপৃষ্ঠটার সাপেক্ষে উঠছে। কিন্তু যখন যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ভূপৃষ্ঠের উপরেই আর একটা কোনো তলের উপর থেকে যদি আমি কাজটা করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকেই আমাকে নির্দেশ তল হিসাবে ধরতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে যদি কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে তুলছি, তখন কিন্তু ভূপৃষ্ঠটাকে আমি নির্দেশ তল হিসাবে ধরতে পারি। কিন্তু যদি আমি ভূপৃষ্ঠের ওপরে আরো একটা কোনো একটা তলের ওপর থেকে এখান থেকে বস্তুটাকে আমি উপরের দিকে তুলি, তখন কিন্তু আর ভূপৃষ্ঠটাকে আমি নির্দেশ তল হিসাবে গণ্য করব না। তখন নির্দেশ তল হবে কোনটা, এটা হবে নির্দেশ তল, যে তলের উপর থেকে আমি বস্তুটার অবস্থানটাকে পরিবর্তন করব। তার জন্য এইটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট জায়গা, যে একটা নির্দেশ তলের প্রয়োজন, কোথা থেকে আমি বস্তুটার অবস্থানটাকে ঘটাচ্ছি। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কোনো একটা বস্তুকে কিছুটা উপরে তুলতে আমার যে কার্য করার সামর্থ্য, সেটা তাহলে কোথা থেকে তোলা হয় না, নির্দেশ তল থেকে। নির্দেশ তলটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদেরকে বারবার মনে রাখতে হবে। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালাটা আমরা কিভাবে নির্ণয় করব না, এখানে আমি ভূপৃষ্ঠকে নির্দেশ তল হিসাবে ধরে নিলাম, এখানে এই ভূপৃষ্ঠ, এটা এই ভূপৃষ্ঠকেই আমি নির্দেশ তল হিসাবে ধরলাম। ভূপৃষ্ঠ হচ্ছে এখানে নির্দেশ তল। এখান থেকে একটা বস্তুকে আমি এখানে তুলে নিয়ে এলাম, কত উচ্চতায় না, সাপোজ আমি এই উচ্চতায় এনেছি, তাহলে এবং বস্তুটির ভর ধরলাম এম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলো, এইচ উচ্চতায় তোলা হলো। তাহলে বস্তুটাকে তুললাম, মানে বস্তুটার উপর আমরা কার্য করলাম, তাহলে বস্তুর উপর কৃতকার্য কত হলো, বস্তুর উপর কৃতকার্য, কার্য সমান হচ্ছে বল গণিত সরণ। এখানে কোন বল কাজ করছে, অভিকর্ষ বল, অভিকর্ষের বিরুদ্ধে তুলছি, তাহলে অভিকর্ষ বল বল গণিত সরণ, তাহলে অভিকর্ষ বল গণিত সরণ। তাহলে অভিকর্ষ বল মানে কি, ভর গণিত অভিকর্ষজ ত্বরণ, আর সরণ মানে কতটা উচ্চতা তুলেছি না, আমি এইচ উচ্চতা তুলেছি। সুতরাং স্থিতিশক্তির মান, বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত না, বস্তুর মধ্যে সঞ্চিত কার্য করলাম, সেই কার্যটা কি রূপে সঞ্চিত হলো বস্তুর মধ্যে, শক্তি রূপে না স্থিতিশক্তি রূপে। কেন স্থিতিশক্তি না, এখানে অবস্থানের পরিবর্তন ঘটেছে। তাহলে এখানে আমার স্থিতিশক্তির যে রাশিমালা, সেটা পেলাম বস্তুর ভর গণিত অভিকর্ষজ ত্বরণ গণিত এইচ, মানে যে নির্দেশ তল থেকে যতটা উচ্চতা আমি তুলেছি, নির্দেশ তল থেকে যে নির্দেশ তলটাকে আমরা ধরেছি, সেই নির্দেশ তল থেকে উচ্চতা, এটা হচ্ছে আমার অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা mgh। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একটা নির্দেশ তলের প্রয়োজন, এই নির্দেশ তল ছাড়া কিন্তু আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির মানটাকে নির্ণয় করতে পারবো না। তাহলে অভিকর্ষীয় যে স্থিতিশক্তি, এর মান কিন্তু আমাদের ঋণাত্মক হতে পারে, ধনাত্মক ঋণাত্মক আমরা জানি হয়, তাহলে ঋণাত্মকও হতে পারে। কার সাপেক্ষে বিচার করব না, ওই নির্দেশ তলের সাপেক্ষেই আমি বিচার করব। কিভাবে করব না, যদি এই ভূপৃষ্ঠটাকে, এটা সাপোজ ধরা, এটা হচ্ছে একটা নির্দেশ তল, এটা একটা নির্দেশ তল, এই নির্দেশ তলটাকে আমি ধরলাম এটা হচ্ছে ভূপৃষ্ঠ, যেটাকে আমি এখানে নির্দেশ তল হিসাবে ধরেছি, ভূপৃষ্ঠটা হচ্ছে আমার এখানে নির্দেশ তল। তাহলে আমরা এমনিতেই গ্রাফে যখন আঁকি কোনো একটা জিনিসকে, তখন আমাদের যে উপরের দিকে যে উলম্ব অক্ষটা থাকে, তার উপর দিকটা পজিটিভ আর নিচের দিকটাকে নেগেটিভ ধরা হয়। তাহলে এখানেও নির্দেশ তলের উপর যখন থাকবে, নির্দেশ তলের উপর, তখন আমাদের এখানে স্থিতিশক্তির মান কিন্তু 0, কারণ আমি বলেছি নির্দেশ তল থেকে উচ্চতা, এখানে বস্তুর নির্দেশ তল থেকে উচ্চতা h = 0, তার জন্য আমার স্থিতিশক্তির মানটা এখানে 0 হয়ে যাবে। এরপর যত উপরের দিকে উঠবে, তো এই দিকে গেলে কি হবে, পজিটিভ ধনাত্মক, আর নিচের দিকে এলে কি হবে, নিচের দিকে হবে ঋণাত্মক নেগেটিভ। তাহলে
ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যায়, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি কোনো একটা বস্তুর আমি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তির মান হবে ধনাত্মক। আর যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে স্থিতিশক্তির মান হবে ঋণাত্মক। এটা আমাদের বুঝতে হবে নির্দেশ তলের সাপেক্ষে। তাহলে এখানে নির্দেশ তল কাকে ধরেছি আমরা? ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ, আর এটা তো আমরা জানি, আমরা তো গ্রাফে করি। গ্রাফে এই একটা যদি আমার এটাকে অনুভূমি কক্ষ, এই অনুভূমি কক্ষটাকে আমি ভূপৃষ্ঠ ধরেছি। এরপর উপরের দিকে গেলে ধনাত্মক আর নিচের দিকে গেলে ঋণাত্মক। তাহলে এইটা হচ্ছে আমার স্থিতি শক্তি রাশিমালা পেলাম, অভিকর্ষীয় স্থিতি শক্তি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, এই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এই অভিকর্ষীয় স্থিতি শক্তি। অভিকর্ষীয় স্থিতি শক্তি পথের উপর নির্ভরশীল নয়। অভিকর্ষীয় স্থিতি শক্তি পথের উপর নির্ভরশীল নয়। পথের উপর নির্ভরশীল নয় অভিকর্ষীয় স্থিতি শক্তি। কোন পথে তুমি কার্যটা সম্পাদন করলে সেটার উপর এটা নির্ভর করে না। কিরকম দেখো, ধরো এটা একটা আনত তল ধরলাম, এটাকে আমি একটা আনত তল। এই আনত তলে এ বি, এটা হচ্ছে অনুভূমিক তল। এই অনুভূমিক তলের উপর আরেকটা তলকে আনতভাবে রাখা আছে কত কোণে না থিটা কোণে। তাহলে এটা এ বি, তার উপর এখানে একটা বিন্দু ধরলাম সি। তা বিসির উচ্চতা হচ্ছে আমি এখানে ধরলাম এইচ। এখানে একবার বস্তুটাকে আমি বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাব, আর একবার এ বিন্দু থেকে এই নততল বরাবর সি বিন্দুতে নিয়ে যাব। দুটো ক্ষেত্রেই আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির মান নির্ণয় করব। যদি দেখি যে দুটো ক্ষেত্রে স্থিতিশক্তির মানটা সমান আসছে, তাহলে আমি বলতে পারবো যে না, পথের উপর নির্ভরশীল নয়। কিন্তু যদি এই পথে বি থেকে সিতে নিয়ে যাওয়ার সময় এক মান আর এ থেকে সিতে নিয়ে যাওয়ার সময় এক মান হয়, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে পারবো না। তাহলে আমি যে বলেইছি যে পথের উপর নির্ভরশীল নয়, তাহলে নয় মানে বি থেকে সি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য আর এ থেকে সিতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য, দুটোই কিন্তু সমান হওয়ার কথা। আমরা একটু দেখি। তাহলে এখানে যে বস্তুটা আমার বি বিন্দু থেকে সি বিন্দুতে, মনে করি এম ভরের বস্তুটিকে, বা মনে করি বস্তুর ভর সমান এম, বস্তুর ভর সমান এম। এখন বস্তুকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যেতে কার্য সমান কত না এম জি এইচ। এটা আমরা একটু আগেই পড়লাম যে কোনো একটা বস্তুকে যদি আমি এই উচ্চতায় তুলি, এম ভরের বস্তুকে, কৃতকার্যের মান হবে এম জি এইচ। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য এম জি এইচ। এখানে এ থেকে সি বিন্দুতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যখন একটা বস্তু অনুভূমিক তলের উপর থাকবে, তখন বস্তুটাকে যদি রাখি, বস্তুটা আমার কিন্তু তলের সঙ্গে 0 ডিগ্রি কোণে আছে, কারণ তার উপর বস্তুটা শুয়ে আছে। কিন্তু বস্তুটা যখন হেলে থাকবে, তলটা যখন হেলে থাকবে, তখন বস্তুটাও হেলে যাবে। বস্তুটা হেলে গেলে তখন বস্তুর ওজন কিন্তু আর একদম নিচের দিকে ক্রিয়াশীল হয় না, একটু তলের যত অনুভূমিক তলের কোণ করে থাকে ততটা কোণে কিন্তু হেলে যায়। তাহলে এখানে আমরা এই জায়গাটা দেখাই। বস্তুর ভর এম, তাহলে বস্তুর ওজন এম জি, ভর যদি এম হয় ওজন এম জি, তাহলে এম জিটাও কিন্তু আমার, এই ওজনটাও কিন্তু, বস্তুর ওজনটাও আমার তলটা যত কোণে আনত তলটা আছে সেই তত কোণে কিন্তু হেলে থাকবে। সুতরাং এটাকে যদি আমি থিটা কোণ ধরি, তাহলে এটা হবে এম জি কস থিটা। এটা আমি আগের আলোচনা তো তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কখন কস থিটা আর সাইন থিটাতে বিভাজিত হয়। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা জিনিস, যে বস্তুটিকে নততল বরাবর এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যেতে এমজি সাইন থিটা বলের বিরুদ্ধে কার্য করতে হয়। এমজি সাইন থিটা বলের বিরুদ্ধে কার্য করতে হয়।
এইদিকে এমজি সাইন থিটার উপাংশটা এইদিকে কাজ করছে, এমজি সাইন থিটাটা, আর বস্তুটাকে আমি এ থেকে সি উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছি। সুতরাং এমজি সাইন থিটা বলের বিরুদ্ধে কিন্তু আমি কার্য করছি। সুতরাং এক্ষেত্রে সম্পাদিত কার্য সমান কত না, এক্ষেত্রে সম্পাদিত কার্য সমান আমরা বলেছি বল গণিত সরণ। তাহলে বলের মান কত না এমজি সাইন থিটা, আর সরণ কত না এ থেকে সি বিন্দুতে নিয়ে গেছি মানে এসি। এরপর এখানে আমরা একটা জিনিস দেখব, যে আমরা দেখবো তোমরা পড়েছো সাইন থিটা কস থিটা এগুলো পড়েছো। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আমরা পড়েছি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা সমান লম্বর মান আমার এখানে বলা আছে কত না, লম্বর মান বলা আছে এখানে এইচ, আর অতিভুজটা কত না এসি। এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এসি। তাহলে সম্পাদিত কার্য সমান কত হলো না এমজি সাইন থিটার মান বসিয়ে দিলাম এইচ বাই এসি ইন্টু এখানে আগের থেকে এসি আছে, এসি এসি কেটে দিলাম, তাহলে পড়ে রইল কত এমজিএইচ। দেখো তাহলে আমি আগে আলোচনা করেছি ব্যাপারটাকে নিয়ে, যে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য এমজিএইচ, আবার এ থেকে সি বিন্দুতে নিয়ে যাচ্ছি তখনও কৃতকার্য এমজিএইচ। তাহলে কোন পথে নিয়ে গেলাম তার জন্য কিন্তু আমার কার্যের মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। বি থেকে সি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করলাম, এ থেকে সি পর্যন্ত নিয়ে যেত সে পরিমাণই কার্য আমাকে সম্পাদন করতে হলো। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। এরপর আমরা আলোচনা করব ও স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা বলেছি যে স্থিতিস্থাপক স্থিতিশক্তির ক্ষেত্রে আকৃতির পরিবর্তনের জন্য হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আকৃতির পরিবর্তনের জন্য। আকৃতির পরিবর্তন মানে কিরকম না, একটা স্প্রিং নিলাম, সেই স্প্রিংটাকে আমি সংকুচিত করলাম, সংকুচিত করতে পারি, তাহলে স্প্রিংটা সংকুচিত করলে এরকম এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই যে সংকুচিত করার জন্য আমাকে এখানে কার্য সম্পাদন করতে হবে, তার মানে এই কার্যটা ওই স্প্রিংয়ে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। যেমন আগেকার দিনে আমাদের দম দেওয়া ঘড়ি ছিল, সেই দম দেওয়া ঘড়িতে আমরা দেখতাম কি না, ওই যে কার্যটা আমরা করছি সেই কার্যটা ওই স্থিতিস্থাপক, ওই স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক শক্তি রূপে সঞ্চিত হচ্ছে। আবার আমরা এটাকে প্রসারিতও করতে পারি, যখন স্প্রিংটাকে এই বল প্রয়োগ করে আমাকে প্রসারিত করতে হবে, আবার যখন প্রসারিত করব তখন এই প্রসারণের জন্য আমাকে কার্য করতে হবে, এই কার্যটাও আমার ওখানে স্থিতিস্থাপক শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে সুতরাং স্থিতিস্থাপক স্থিতিশক্তি হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্যই আমাদের হয়। ধনুকের ক্ষেত্রে দেখা যায়, ধনুকটা যখন আমরা ধনুক থেকে যখন তীর ছুড়ি তখন ধনুকটাকে কিছুটা পিছন দিকে আমাদের যে ছিলা বলে সেটাকে পিছন দিকে টেনে পড়ে ছাড়ি। কেন না, ওই যে আকৃতির পরিবর্তন হলো, আকৃতি পরিবর্তন করার জন্য আমি কিছু পরিমাণ কার্য করলাম, ওই কার্যটাই ওই ধনুকের স্থিতিশক্তি রূপে সঞ্চিত হওয়ার জন্য তীরের বেগটা আরও বেড়ে গেল। তাহলে এখানে আমি একটা এই স্থিতিস্থাপক স্থিতিশক্তির মানটা কত হয় একটা স্প্রিংয়ের ক্ষেত্রে, প্রসারিত স্প্রিংয়ের ক্ষেত্রে, প্রসারিত স্প্রিংয়ে স্থিতিস্থাপক স্থিতিশক্তির মানটাকে আমি নির্ণয় করছি স্থিতিশক্তি রাশি মানে স্থিতিস্থাপক রাশি, স্প্রিংয়ে স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশি। তো এখানে আমি একটা স্প্রিং নিলাম, এটা স্প্রিং, এই স্প্রিংয়ের আমি দৈর্ঘ্য ধরলাম x1। এখন স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমি স্প্রিংটাকে কি করলাম, দৈর্ঘ্যটাকে কিছু পরিমাণ বৃদ্ধি হলো, এই স্প্রিংয়ের দৈর্ঘ্যটা ধরলাম x2। এর পরিমাণ বল প্রয়োগ করেছি, এর পরিমাণ বল প্রয়োগ করার জন্য এটা হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে না, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে আমার এখানে কত না, আগে ছিল x1 এখন হয়েছে x2, তাহলে x2 মাইনাস x1, x2 মাইনাস x1। প্রযুক্ত বল F বল প্রয়োগ স্প্রিংয়ে F বল প্রয়োগ করার ফলে, F বল প্রয়োগ করার ফলে স্প্রিংটির দৈর্ঘ্য x1 থেকে বেড়ে হয় x2। অতএব দৈর্ঘ্য বৃদ্ধি সমান x2 মাইনাস x1। আমরা কি জানি, এই যে বলটা প্রয়োগ করলাম, বলটা কিন্তু আমাদেরকে একবারে প্রয়োগ করছে না, ধীরে ধীরে
x1 আছে, x1 এ প্রথমে যখন x1 আছে এই তখন কোনো বল প্রযুক্ত হয়নি। এরপর ধীরে ধীরে আমি বলটা বাড়ি যাচ্ছি, দৈর্ঘ্য বৃদ্ধিটাও বেড়ে যাচ্ছে। আলটিমেট ফাইনালি যখন আমি দেখলাম আমি F বল প্রয়োগ করেছি তখন দৈর্ঘ্যটা হয়েছে x2, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে x2 মাইনাস x1। তাহলে আমার এখানে আমরা জানি যে, এটা আমরা জানি, তোমরা আগে পড়েছো, দেখো আমরা জানি যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযুক্ত বল সমানুপাতিক দৈর্ঘ্য বৃদ্ধি, এটা আমরা কিন্তু পড়েছি, প্রযুক্ত বল সমানুপাতিক দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা F বল প্রয়োগ করেছি, F সমানুপাতিক x2 মাইনাস x1। তার সমানুপাতিককে সমান করতে গেলে একটা ধ্রুবক নিতে হয় k ইন্টু x2 মাইনাস x1। এখানে kটা কি, না k সমান হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, k সমান হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, এটা আমরা পড়েছি আগে, তার জন্য এটা নিয়ে আর বিশেষ আলোচনা করছি না। এখন আমার F এর বলের মান বেরিয়ে গেছে, আমি খুব ভালো জিনিসটা বললাম যে ধীরে ধীরে আমি বলটার পরিমাণ বৃদ্ধি করছি। তাহলে যখন দৈর্ঘ্য সমান x1 তখন প্রযুক্ত বল সমান 0, তখন প্রযুক্ত বল সমান 0। আর যখন দৈর্ঘ্য সমান x2 তখন প্রযুক্ত বল সমান f। তাহলে অতএব প্রযুক্ত গড় বল কত হবে, প্রযুক্ত গড় বল সমান হচ্ছে প্রথমে ইনিশিয়ালি 0, ফাইনালি চূড়ান্ত f বাই 2 ইজ ইকুয়াল টু f বাই। তাহলে স্প্রিংয়ে কৃতকার্য সমান কত, স্প্রিংয়ে কৃতকার্য, প্রযুক্ত বল দ্বারা স্প্রিংয়ে কৃতকার্য কত, না প্রযুক্ত বল গণিত সরণ। তাহলে প্রযুক্ত বলের মান আমি এখানে পেয়ে গেছি, আর সরণ কত হয়েছে, সরণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, না x2 মাইনাস x1 মানে কত, না f এর মান দেখো আমার এখানে রেডি করা আছে, কত f এর মান আমার রেডি করা আছে, মানে হাফ k ইন্টু x2 মাইনাস x1 বাই x2 মাইনাস x1 সমান হাফ k ইন্টু x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এখন যদি আমি x2 মাইনাস x1 সমান x ধরে দিলাম, x ধরে, তাহলে অতএব যে স্প্রিংয়ে যে কৃতকার্যটা হলো সেটাই স্প্রিংয়ে কি, স্প্রিংয়ে সঞ্চিত, বারবার বলেছি কার্যই শক্তিরূপে সঞ্চিত হয়। তাহলে স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি সমান কত হবে, না হাফ k, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস আমাদের আছে, তাহলেই আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের অনেকটাই হয়ে গেল, এবং অনেকটা কেন প্রায় পুরোটাই হয়ে যাবে। তাহলে আমরা একটা পড়লাম একটু আগে শক্তির সংরক্ষণ সূত্র। এখানে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ বা নিত্যতা সূত্র, যে অবাধে যদি আমাদের কোনো একটা বস্তু অবাধে মানে বাধাহীনভাবে যদি একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ে ধীরে ধীরে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা সেটা প্রমাণ করে দেখাবো। তাহলে যান্ত্রিক শক্তি কি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ, না বাইরে থেকে কোনো যদি অপচয়ী বল মানে যেটা শক্তিকে নষ্ট করে দেয়, ঘর্ষণ বল, সান্দ্রতা জনিত বল, এই ধরনের যদি বল ক্রিয়াশীল না হয় তাহলে কোনো একটা বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। কোনো বস্তু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি অপচয়ী বল ক্রিয়া না করে তাহলে বস্তু বা সংস্থাটির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকবে। অর্থাৎ গতিশক্তি যদি বাইরে থেকে কোনো অপচয়ী বল ক্রিয়াশীল না হয়, অপচয়ী বল ক্রিয়াশীল না হয় তাহলে যান্ত্রিক শক্তি আমার কনস্ট্যান্ট থাকবে। যান্ত্রিক শক্তি মানে কি, না গতিশক্তি যুক্ত স্থিতিশক্তির মান, যোগফল, যেটা গতিশক্তি ও স্থিতিশক্তি যোগফল, এই মানটা আমি সবসময় কনস্ট্যান্ট পাবো, মানের কোনো পরিবর্তন হবে না, মোট যে আমার শক্তির মান। তো এটা আমরা এই যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা আমরা একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এটাকে প্রমাণ করব। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, অবাধে মানে বাধাহীন, এখানে বলে দেওয়া হচ্ছে এখানে বায়ুর যে বাধা, বায়ুর ঘর্ষণজনিত বাধা, সান্দ্রতাজনিত বাধা, এই বাধাগুলোকে উপেক্ষা করা হচ্ছে, এগুলো কাজ করবে না। তাহলে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই জায়গাতে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক। ঠিক আছে, আমি এখানে এটা হচ্ছে আমার
একটা আমার এখানে একটা ভূপৃষ্ঠ ধরলাম, এটাকে আমার ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ একটা উপর থেকে একটা বস্তুকে আমি ছাড়বো, এই জায়গাটার থেকে বস্তুটাকে আমি ছাড়বো। এই বিন্দুটাকে ধরলাম এ বিন্দু, এটাকে ধরলাম বি বিন্দু, আর এখন এখানে চলে এলো ভূপৃষ্ঠে একটা সি বিন্দু। তাহলে এ বিন্দুতে, এই এ বিন্দুতে যখন এখানে বস্তুটা আছে, এ বিন্দুতে বস্তুটা আছে, ভূপৃষ্ঠ থেকে আমি এর উচ্চতাটা ধরলাম, টোটাল উচ্চতাটা ধরলাম, এই উচ্চতায় বস্তুটা আছে। তাহলে মনে করি বস্তুর ভর সমান এম। যখন বস্তুটি এ বিন্দুতে আছে, এ বিন্দুতে বস্তুটি সেই মুহূর্তে এই বিন্দু থেকে আমি বস্তুটাকে ছাড়তে শুরু করেছি, অবাধে পতনশীল মানে উপর দিকে আমাকে ফেলতে হবে। তাহলে যখন আমি এখানে শুরু করছি, বস্তুটাকে ছাড়ছি, তখন সেটা স্থির অবস্থা থেকে যাত্রাটা শুরু করছে। তার মানে এই বিন্দুতে কিন্তু বস্তুটির কোনো বেগ নেই, এই বিন্দুতে বস্তুটির বেগ কত না শূন্য। অতএব গতিশক্তি সমান শূন্য। স্থিতিশক্তি কত না, স্থিতিশক্তির রাশিমালা তো আমরা জানি যে এম ভরের কোনো বস্তু, এটা যদি নির্দেশ তল থেকে দেখতে পাচ্ছ এই উচ্চতায় আছে, তার মানে স্থিতিশক্তির মান হচ্ছে mgh। অতএব এ বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি সমান 0 গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, 0 প্লাস mgh ইজ ইকুয়াল টু mgh। হয়ে গেল একটা এ বিন্দুর গল্প শেষ হয়ে গেল। এরপর আমরা বি বিন্দুতে আসছি। কিরকম না, বি বিন্দুতে ধরছি যে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছেছে। কতটা দূরত্ব, এটা দূরত্বটা কত না, এই দূরত্বটাকে আমি ধরছি এক্স দূরত্ব ধরছি, এটা এক্স। এ থেকে বি বিন্দুর দূরত্ব ধরছি এক্স। তাহলে এখানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে মনে করি বস্তুটি এ বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত বি বিন্দুতে এসে পৌঁছানোর সময় বেগ সমান ভি। অর্থাৎ নিচের দিকে পড়ছে মানে অভিকর্ষের দিকে, মানে বেগটা বেড়ে যাচ্ছে। পরিষ্কার গল্প যে অভিকর্ষের নিচের দিকে যখন ত্বরণ, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে না, অভিকর্ষ বলের দিকে আসছে। সুতরাং এখানে আমার বেগের মানটা বৃদ্ধি পাবে। এখানে যখন বেগের মানটা শূন্য ছিল, যত নিচের দিকে আসবে বেগটা বৃদ্ধি পাবে। তাহলে এখন এখানে আমাদের যে সূত্র আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো আমাদের সূত্র। তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ কত, এখানে প্রাথমিক বেগ যখন আমি শুরু করেছি এই বিন্দু থেকে প্রাথমিক বেগ হচ্ছে 0। এখানে ত্বরণ মানে কি না অভিকর্ষজ ত্বরণ, আর কত উচ্চতা মানে কতটা নিচের দিকে নেমেছে বা সরণ হয়েছে না x। তাহলে মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল কত না 2gx। তাহলে অতএব গতিশক্তি সমান কত হবে, বি বিন্দুতে গতিশক্তি না হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে হাফ এম ইন্টু 2gx। 2 আর 2 কেটে দিলাম, পরে রইল কত না mgx। তাহলে এই গোটা উচ্চতাটা h। তাহলে সুতরাং এইটুকুটা কত হবে, এইটুকু উচ্চতাটা কত হবে না, এইটুকু উচ্চতাটা হচ্ছে h মাইনাস x। গোটাটা h, এইটুকু নেমেছে x। তাহলে সি থেকে বি বিন্দুর দূরত্বটা হচ্ছে h মাইনাস x। তাহলে অতএব বি বিন্দুতে স্থিতিশক্তি কত না, বি বিন্দুতে স্থিতিশক্তি রাশিমালা যা আছে বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ আর নির্দেশ তল থেকে উচ্চতা কত না h মাইনাস x। তাহলে অতএব বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান কত না, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি। তাহলে এটা যোগ করছি এটার সঙ্গে এটা, তাহলে mgh মাইনাস mgx। এইটার এটা কেটে দিলাম, তাহলে পড়ে রইল কত mgh। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এ বিন্দুতে মোট শক্তি mgh পেয়েছি, বি বিন্দুতে স্থিতিশক্তি এই মোট যান্ত্রিক শক্তির মান পেয়েছি mgh। দুটো বিন্দুতে পেয়ে গেলাম। আমি সি বিন্দুতে বার করে নিতে পারি। তাহলে
সি বিন্দুতে এসে এখানে বস্তুটার বেগ ছিল কত ধরেছিলাম ভি, তাহলে সি বিন্দুতে যে এসে যখন এখানে বস্তুটা নিচে এসে পৌঁছাচ্ছে বস্তুটা, তখন কত বেগ না আমি এখানে ধরলাম সি বিন্দুতে স্পর্শ করার মুহূর্তে বেগ ধরলাম ভি ড্যাশ। তাহলে এখানে লিখছি কথাটা না সি বিন্দুতে স্পর্শ করার মুহূর্তে বেগ সমান কত না বেগ সমান ভি ড্যাশ। ওই একই আবার সূত্র আমরা এখানে কাজে লাগাবো বা এখান থেকে করতে পারি আমরা। তাহলে একই সূত্র কাজে লাগাবো যে ভি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার, মানে এই যে এখান থেকে শুরু করেছি আমরা, এ থেকে শুরু করছি, এ জিরো, এ বিন্দুতে বেগ কত ছিল না, এ বিন্দুতে বেগ ছিল প্রাথমিক বেগ ছিল 0, তাহলে 0 প্লাস 2g, মোট কতটা উচ্চতা এ থেকে সি পর্যন্ত কতটা নিচের দিকে নেমে এসেছে না ভি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তার মানে ভি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 2gh। তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল কত না 2gh। তাহলে অতএব গতিশক্তি কত হবে, অতএব গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ইন্টু 2gh। 2 কেটে দিলাম, পরে রইল গতিশক্তির মান কত না mgh। আর স্থিতিশক্তি কত আমি আগেই বলেছি, যখন সি বিন্দুটা দেখো নির্দেশ তলের উপর অবস্থিত, তাহলে নির্দেশ তলে অবস্থিত যে কোনো বস্তু স্থিতিশক্তি 0। তাহলে অতএব সি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, সি বিন্দুতে স্থিতিশক্তি সমান হচ্ছে 0। তাহলে অতএব সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত, যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি, গতিশক্তির মান mgh আর স্থিতিশক্তির মান পেলাম 0, মানে মান কত হয়ে গেল mgh। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পেয়ে গেছি যে এ বিন্দুতে দেখো এই বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ আমরা পেয়েছি mgh, বি বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ পেয়েছি mgh, সি বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ পেয়েছি mgh। তাহলে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আমরা বলতে পারি, যে কোনো বিন্দুতে ওই যাত্রাপথে যেখানে পড়ছে সেই যাত্রাপথের যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ সব সময় দেখো সমান, মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিন্দুতে যান্ত্রিক শক্তি যা ছিল বি বিন্দুতে যান্ত্রিক শক্তি তাই, আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি তাই, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যে কথাটা বলা আছে, কন্ডিশনটা বলা আছে যে বাইরে থেকে কিন্তু কোনো অপচয়ী বল ক্রিয়া করা চলবে না। যদি অপচয়ী বল ক্রিয়া না করে মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা কিন্তু আমার অপরিবর্তিত থাকবে, এটা বলা আছে। সেটা আমরা একটা দেখালাম এখানে যে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি যে কোনো তার যাত্রাপথের যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, এই প্রমাণ এটা বিরাট ইম্পর্টেন্ট। এটি তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। নমস্কার।